ওনাকে তো আমি বাবা সেদিন থেকেই বলা বন্ধ করে দিছি, যেদিনটা নাকি উনি আমার আমার বাবা রাজি হয়ে গেছে, বলে আচ্ছা নিয়ে যান, কিন্তু আমাকে টাকা দিতে হবে। আমাকে কেউ টাকা সাধলে আমি টাকা নিতাম না। আমার ভিতরে একটাই ঢুকে গেছে, টাকা দিয়েও এগুলা করে। আমার এই দুনিয়াতে কেউ নাই। ওই দিন থেকে আমি সব অস্বীকার করা শুরু করলাম। আমার বের করতে পারেন, আমার তাই না খুলা ফেলাইছে, তাই না খুলা আমার উপরে উঠে জোর জবস্তি। এই বোতলের মুখ খাটা ছোট, এটার ভিতরে দিয়ে আপনি বড় একটা বল ঢালতে যান, এটা তো পসিবল না। মানুষে ঘুমায় ঘরে, আমি ঘুমাইছি গোয়াল ঘরে। কুকুরও মুখ দিয়ে ফেলছে, এমন সময় ওই ভাতটাও আমার খাওয়া লাগছে। যদি পালতে না পারতেন তাহলে মাইরা ফেলতেন আমাকে। কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। বহুবার বলেছি এই কথা, বহুবার বলেছি, ততদিন পর্যন্ত বলতে চাই যতদিন পর্যন্ত এখানে একজনও আসবেন তার পরিবার খোঁজার জন্য। বিগত 4 বছরে আমাদের এই যে নিরলস প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে নিশ্চয়ই আল্লাহ অনেক 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 বেশি সাহস শক্তি দিয়েছিলেন বলে আমরা এখন পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রতিদিন একটা করে এপিসোড, প্রতিদিন আমরা এই নিরলসভাবে কাজ করে চলেছি। এবং এই কাজ করে চলার পেছনে আমাদের যারা টিম মেম্বার আছেন, আপনাদের যারা ভালোবেসেছেন, যারা এখন পর্যন্ত অনুষ্ঠানের জন্য কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমার নিরন্তর শুভকামনা। আমি আসলে শুরুতে যে কথাগুলো বলি এগুলো খুবই কমন, এবং এগুলো বহুবার বলেছি, বারবার বলেছি, বা বলতেই হবে আমাকে সবসময়। কারণ আমরা জানি যে একটা অনুষ্ঠান করতে গেলে সেটা স্ক্রিপ্টেড হয়, এবং সেটার সূচনা পর্ব কী হবে, কীভাবে বলতে হবে, কি হবে না হবে, অনেক কিছু লেখা, গবেষণা, অনেক কিছু করে হয়। এই কাজগুলো যদি আমি একটা এপিসোডের পেছনে করতে যেতাম, হয়তো একটা ফাইনাস্ট প্রোডাক্ট বের হতো, কিন্তু কখনোই এতগুলো এপিসোডে জন্ম হতো না। সুতরাং আমার মন থেকে যা আসে আমি সেটাই বলি। আপনারা যদি আপনাদের পরিবার খুঁজতে চান, দয়া করে আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। কথা বাড়বো না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? বর্তমান নাম মিতু। মিতু। বাবা মায়ের দেয়া নাম? বাবা মা পালক বাবা মার দেওয়া নাম হচ্ছে বিথি। আপন বাবা মায়ের দেয়া নাম কি ছিল? লাইলি। তার মানে 3টা নাম আপনার। জি। লাইলি থেকে শুরু হয়েছে, তারপরে আপনার পালক বাবা মা নাম দিয়েছে মিতু, না, বিথি আক্তার ফাতেমা। বিথি আক্তার ফাতেমা, তারপরে মিতু হয়েছে। মিতুটাকে ডাকে? মিতু হচ্ছে আমার হাজবেন্ড দিছে। আচ্ছা, উনি বিয়ে করার পর একটা দিয়েছে, কিন্তু ওনার নাম হচ্ছে মূলত লাইলি। জি। লাইলি, গল্পটা আমাকে বলেন তো একবার, প্রথম থেকে বলেন, যেভাবে জেনেছেন, যা হয়েছে সবকিছু বলেন আমাকে বিস্তারিত। গল্পটা হচ্ছে, আমার বয়স তখন আনুমানিক 3 থেকে 4 বছর। জি। তো আমাদের সংসারে অভাব ছিল। আমার একটা ভাই আছে। এগুলো সব শোনা কথা আপনার, রাইট? হ্যাঁ, এগুলো সব শোনা। আমি তো ছোট, আমি জানেন না। হ্যাঁ। তো আমার ভাই আছে একটা, ওর নাম হচ্ছে হাসান। ও পড়াশোনা করতো মাদ্রাসায়, আমি যতদূর জানি। বাবা জুট মেলে চাকরি করতো, আদমজি জুট মেলে। আর আম্মা, আমার কিচ্ছু মনে নাই, শুধু এইটুক মনে আছে যে আম্মা মেসে কাজ করতো। মেসে কাজ করতো, রান্না করে খাওয়াইতো। ওখান থেকে যে ভাতটা ওনারা দিত, তরকারিটা, ওইটা আইনা আমাদের 2 ভাই বোনকে দিত, খাইতাম আমরা। তো আমার আব্বা ছিল একটু আসক্ত, নেশায় আসক্ত ছিল। এগুলো আপনি নিজ চোখে দেখেছেন? হ্যাঁ, আমি নিজ চোখে দেখছি। আপন বাবা আসক্ত ছিল? হ্যাঁ, উনি নেশা করতো, পান করতো। তারপরে এক পর্যায়ে আমার গায়ে অনেক ফক্স ওঠার পরে ওগুলো অনেক বড় হয়ে যায়, ঘাও হয়ে যায়। পক্স? হ্যাঁ, ঘাও হয়ে যায়। ঘাও অবস্থায় রাস্তায় খেলতেছি, আমার পালক মার একটা বান্ধবী, তো উনি বলতেছে, ভাবি আপনার তো কোনো মেয়ে নাই, সন্তানাদি নাই, তাহলে একটা মেয়ে আছে, যদি আপনি নিতে চান। পরে বলে নিয়ে আইস একদিন। পরে গেছি, যাওয়ার পরে পালক মায়ের বান্ধবী আপনার ফ্যামিলিকে চিনলো কিভাবে? একসাথে ভাড়া থাকতো আর কি। আচ্ছা। আমার আব্বা আদমজি পালক বাবা, যে ওনারে বাবা বলতে আমার ঘৃণা লাগে, তারপরে এখন মানবতার খাতিলে বলতে হয় আর কি। পালক বাবাকে? হ্যাঁ। পরে আমারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি যে জায়গায় বসি, মনে করেন এই জায়গায় বসছি, আমার পুরা একদম পুরা শরীরে পিঁপড়া এমন ভাবে কামড়াইতেছে, মানে যেখানে বসি সেখানে যে ওই যে ঘাগুলা হইছে ওগুলা ফাইটা পুষগুলা বেরোয় যায়, আর রক্ত, ওইটা দাঁড়াইলে রক্ত পুরা ভরে যায়, ব্লিডিং হয়। তারপরে এখনো বলতেছে যে তোমার নাম কি? পরে আমি বলছি লাইলি। কয় তুমি থাকো কই? মানে আমি যতদূর জানি অতদূর আমি বললাম যে আমি পুষ্করের পাড়ে থাকি, আমার আব্বু জুট মিলে চাকরি করে, আর মা মেসে কাজ করে। আমাকে খাবার দিছে, গরুর গোস্ত খাই না, হয়তো বা কবে খাইছে তাও জানি না। হুট করে আমাকে গরুর গোস্ত দিয়ে রুটি দিল, রুটি না ভাত দিল,
এতটা মনে নাই। আমি অনেকগুলা খাইছি। খাওয়ার পর আমাকে বলে তুমি কি আমার কাছে থাকবা? তো এই খাওয়ার লোভে পইরা পরে আমি বলছি হ্যাঁ থাকবো। খাওয়ান যেহেতু আমি খাবার পাই না ঠিক মতো, কাপড় চোপড় পাই না, এতটা একটা প্যান্ট একটা ফরক, ছোট মানুষ একটা সেন্টু গেঞ্জি পইরা সারাদিন দৌড়ে বেড়াইতাম। শাসনের মানুষ নাই, কিছু নাই, যে যা দিত তাই খাইতাম। পরে আমার যে এই যে হাফেজ এখানে লেখা আছে, ওনার হাজব্যান্ড, আপনার পালিত বাবা, হ্যাঁ, উনি বলতেছে ওকে। তারপর আমার কি করলো, অনেক সুন্দর কইরা আমার আপন বাবার সাথেই তো উনি চাকরি করতো একসাথে। তো আমার পালক মা বললো যে আমি ওরে রাখবো, আমার যেহেতু সন্তানাদি নাই তাহলে আমি ওরে রাখবো। পরে বললো যে রাখবা যেহেতু, তাহলে তো রাখতে গেলে তো, তখন থেকেই উনি আমার ভিতরে একটা খারাপ নিয়ত মাইনার করে নিচ্ছে আর কি। তখন থেকেই যে ও আমার মেয়ে না, ওর আমি মেয়ে ডাকবো কেন, ওকে আমি মেয়ে হিসাবে মাইনা নেই নাই। তারপরে আমার বউ যেহেতু আবদার করছে, ঠিক আছে নিলাম। তো আমার বাবার সাথে কথা বললো। আমার মা তো মেসে, আমার মা কিচ্ছু জানে না। আমার বাবার সাথে কথা বলার পরে আমার বাবা রাজি হয়ে গেছে, বলে আচ্ছা নিয়ে যান, কিন্তু আমাকে টাকা দিতে হবে। আপনার বাবা বলেছে এটা? হ্যাঁ। তারপরে 50 টাকা না যেন মেবি 100 টাকার একটা স্টাম্প আনছে আইনা আমার আপন বাবা স্টাম্পে সাইন করছে যে এই মেয়ের প্রতি আমার কোনো দাবি নাই, এই মেয়ে মরে গেল আমার কোনো যায় আসে না, আমি ওকে কখনো মানে ওনারা যা বইলা দিছে উনি তাই বলছে। স্ট্যাম্প আপনি পড়ছেন? স্টাম্পটা আমাকে পইরা শোনানো হয়েছিল। এগুলো লেখা ছিল স্ট্যাম্পে? স্টাম্পে গুলো লেখা ছিল, মানে ওনারা যা বলছে আর কি, শোনা কথা, এগুলো শোনা কথা, আমার সবই শোনা কথা। জি। ওনার হাতে আমাকে দিয়া দিল। দিয়া দেওয়ার পরে আমাকে ইচ্ছা মতো যাই হোক গা গোসল ধোয়া, যেখানে শোয় ওখানে পিঁপড়া ধরে, মাছি ধরে, আর ওইটা বসলে দাঁড়াইলে রক্ত আর রক্ত। মা কই ওই সময়? আপন মা আমি তো তখন আর যাই না, আমাকে নিয়ে দেশের বাড়ি চলে আসছে। ও, এরা নিয়ে দেশের বাড়ি চলে আসছে? হ্যাঁ, আমার মা ওই পালক মা ধরে ধরে হাঁটতে পারতো, তখন প্যারালাইসিস ছিল না, তখন হাঁটতে পারতো, তৎক্ষণি নিয়ে চলে আসছে, ওখানে আর রাখে নাই। ফার্স্টে খুব আদর ভালোবাসা খুবই দিচ্ছে। আমার ছবিগুলো দেখে হয়তো দেখছেন হয়তো আমার ছবিগুলা। ওনারা বাড়িতে আরো 2টা মেয়ে ছিল, ওই 2টা মেয়ের যেই জামা কাপড় পরাইতো আমাকে ওই জামা কাপড়ই পরাইতো, খুব আদর করতো। 1 বছর করার ভিতরে ওই বাড়িতে যে আমার দাদু ছিল, আমার সকালবেলা মাদ্রাসায় পড়তাম, আমার আবার হচ্ছে কি আমার ব্রেনটা খুবই ভালো ছিল, যেটা আমি একবার গেস করতাম ওইটা আমার ব্রেনটা আমি ওইটা নোট করে নিয়ে নিতে পারতাম। তো এটা আবার ওই 2 মেয়ে পারতো না, আমার চাচা 2টা, ওই 2টা পারতো না। এইগুলা দেখতে দেখতে আস্তে আস্তে ওদের মনে একটা হিংসা জন্ম হইল। আমার মা তো ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে যা আমার পালক মা। সে খুবই ভালো ছিল, তার মতো এই দুনিয়াতে কোনো মাই হইতে পারে না। তারপরে ভাত দেয় না ঠিক মতো খাইতে, শুধু কাজ করায়, ধান খেতে নিয়ে যায়। আমি এতটুক মেয়ে, আমি কিভাবে ধান খেতে পানি দেই, কিভাবে আমি ধান কাটি, কিভাবে ধানের ইটা মাথায় নিয়ে বাড়িতে আনি, খুব অত্যাচার শুরু করে দেয়। গাছের মধ্যে লাইয়ার বাসা ভাঙা দেয়, পুরা কাপড় চোপড় খুইলা, তারপরে বস্তা বন্দি করে পানিতে ফালাই দেয়। কে করে এটা? নাম ওখানে আছে, ওর নিচে পাতিলা পুরা ভাত থাকে, ওইটাও যদি চাই তোরে যদি দিই তাহলে মুরগি হাঁসে খাইবো কি, ও এগুলা বলে। তারপরে আমার গালের ভিতরে এইভাবে ঠোকনা দিয়ে আমার দাদু বলে যে তোরে যদি খাইতে দিই তাহলে আমার হাঁস মুরগি খাইবো কি, গরু খাইবো কি, এগুলা বলে। আস্তে 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 ওদের আন্ডারের বাইরে চলে যাই আমি। আমাকে যেহেতু খাইতে যায় না, অত্যাচার করে, যখনই বাড়ি যাই তখনই আমাকে মারধর করে। বাবা আসতো না দেখতে? বাবা আসতো না, যদিও আসতো আমাকে খারাপ চোখে দেখতো। বাবা মানে কোন বাবা? পালক বাবাটা। আচ্ছা। ওনাকে তো আমি বাবা সেদিন থেকেই বলা বন্ধ করে দিছি, যেদিন নাকি উনি আমার নিজ খুলছে আমাকে করার জন্য, ওই দিন থেকে ওনাকে আমি বাবা বলা বন্ধ করে দিছি। কত বছর বয়স এটা? তখন তো আমার ওই বাড়িতে নিচে বয়স। বছর বয়সে এই ধরনের ঘটনা ঘটেছে? এরকম ঘটনা ঘটতেছে অহরহর। ধান খেতে পানি দিতে নিত, তারপরে মাছ ধরার নাম করে নিয়ে যাইতো, তখন আমার সাথে এরকম করতো, আমার হাত দিত। আমি বলতাম এমন করেন কেন আমার সাথে? কয় তোর এই বাড়িতে মেয়ে হিসাবে কেউ মাইনে নেয়নি, তুই আমাদের পালক মেয়ে,
মাকে বলতেন না বিষয়গুলো? আম্মা সব দেখতো, আম্মা সব জানতো, আম্মা কাঁদতো যে আমি কেন আনলাম এই মেয়েটাকে। আপনি ওনাকে আর বাবা ডাকেননি কখনো? না না, ওনাকে আমি আর বাবা ডাকি নাই। একদিন 2টা বালতি আনছে বাড়িতে, তো 2টা বালতি, একটা লাল কালার একটা সবুজ কালার। তো লাল কালারটা আমার খুব পছন্দ হয়েছে, তা আমি ওই লাল বালতিটার জন্য এই কানাকাটি করতেছি, দিবে না তুমি দিবে না, আমি চাইতেছি ও দিবে না। এক পর্যায়ে আইসা যে বাঁশের কঞ্চি আছে না, বাঁশের কঞ্চি দিয়ে এত মারছে, একদম ফাইটা ফাইটা রোল রোল হইয়া রক্ত বের হয়ে গেছে পুরা আমার শরীর থেকে। পুরা আমি মারতে মারতে পুরা আমি প্যান্টটা নষ্ট করে ফেলাইছি, এই অবস্থা। তো এই বাসা থেকে বের হলেন কিভাবে আপনি? ওই বাসা থেকে উনি, আমার মা যখন নাকি সহ্য করতে পারে নাই, লাস্টে যখন দেখে যে মানুষের বাড়িতে যাইয়া ভাতের লোভে যায়, ওনাদের বাড়ির ভাত মানুষে খায়, অথচ ওই বাড়িতে ভাত আমি পাই না। তো দিয়ে আসে নাই কেন আপনাকে? দিয়ে আসে নাই কেন, দিয়ে আসছিল, কার কাছে দিয়ে আসছে তা তো আমি জানি না। তখন আমার বয়স মেবি 7 বছর চলে। আমারে দিয়ে আসছে 3 বছর কালে আনছে, 7 বছর কালে আবার নিয়ে ওনার হাতে 10,000 টাকা আর যে স্টাম্পটা, ওই স্টাম্পটা নিয়ে যে দিয়ে আসছে সেও আমার সাথে করার চেষ্টা করছে না। আপনাকে আরেকটা ফ্যামিলির কাছে এরা আবার দত্তক দিছে? না, আরেকটা না, তাহলে আমার আপন বাবার কাছে দিয়ে আসছে। আপন বাবা আপনার সাথে এটা ট্রাই করার চেষ্টা আপন বাবা করে নাই, যে যে এই যে পালক বাবার মোট 3 জন করতে চাইছে। পালক বাবা আরেক, এই 3 জন আমার সাথে খুব মানে এগুলা করতে চাইছিল। একটু জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে কয়টা প্রশ্ন করি। প্রথম কথা হচ্ছে, আপনার আপন বাবা একজনের কাছে দিলেন, সেখানেও আপনি বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, তাই না? এক পর্যায়ে ইনিও আপনাকে অন্য কোথাও দেওয়ার কথা, অন্য কোথাও না, তাহলে একই ফ্যামিলির আরেক ভাইয়ের কাছে দিয়ে দেয়। আরেক ভাইয়ের কাছে দেয় কি, মানে ও নিয়ে যায় আমাকে খেতে খামারে কাজ করার জন্য। তো কাজ না করতে পারলে আমার ক্ষুধা লাগে পেটে, আমি কই কি কাকা আমার তো ক্ষুধা লাগছে, বাইতে যায় খাইয়া হিগা। কয় না, কোনো খাওয়া চলবো না, কাজটা শেষ করে এক লগে যাবো খাইতে। এখান থেকে ডিস্টেন্স মেবি মেন রাস্তা এরকম। তারপরে উনি করলে, উনি কি করে, জাংলা নিচে নিয়ে যায়, জাংলা নিচে নিয়ে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আমি ছোট মানুষ, এখন সাপোজ একটা জিনিস, এই বোতলের মুখ খাটা ছোট, এটার ভিতরে দিয়ে আপনি বড় একটা বল ঢালতে যান, এটা তো পসিবল না। উনি আমাকে অনেক মারধর করে, অনেক কি করে, অনেক অত্যাচার করে। তারপরে আমি বাড়িতে এসে আম্মার কাছে বলি। এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আপনাকে বড় হতে হয়েছে? মানে মোট 7 বছর থাকছি এইরকম একটা পরিবেশে। হ্যাঁ, আমার মা, আমি লাস্টে এমন একটা পর্যায়ে চলে গেছিলাম, পালায়া চলে গেছি একটা বাড়িতে নদীর ধারে। ওই নদীর পারে ওই মহিলা এখনো বাইচা আছে, যে আমাকে বাঁচায়া আমাকে পালাইতে সাহায্য করছে। পরে আপনি পালিয়ে যান বাড়ি? পরে আমি ওই বাড়ি থেকে লাস্ট পালায়া গেছি। আমাকে বইলা দেওয়া হয়েছে আমার মা, যার কোনোদিন এই বাড়িতে আসবি না। আমার যে পালক মা, আমি যদি মারাও যাই তাও কোনোদিন আসবে না। হাঁস মুরগিরে ভাত খাইতে দিচ্ছে, মানে দিবে, হাঁস মুরগি মুখ দিয়ে ফেলাইছে, ওখান থেকেও আমি ভাত খাইছি, এমনও দিন গেছে। কুকুরও মুখ দিয়ে ফেলছে, এমন সময় ওই ভাতটাও আমার খাওয়া লাগছে। মানুষে ঘুমায় ঘরে, আমি ঘুমাইছি গোয়াল ঘরে। আমার জীবনটা ওই বাড়ির মানুষ একদম বিষধর হইয়া বানাইছে। ওখান থেকে যখন আমি পালাইয়া চলে যাইতে নেই, যে নাম ওনার 3 ভাই, যখন আমি পালাইয়া চলে যাই ওনার হাত থেকে মারতেছে। তো ওই যে নদীর ধারে এক বাড়ি, ওই বাড়িতে পালায় যে আমাকে, আমার একটু বাঁচান, আমি একটু পরে চলে যাবো। যখন আমার বয়স একটু একটু বাড়তেছে, 7 বছর 6 বছর এরকম, তখন হাতে, মানে আমি ছোট, হাতে পায়ে লম্বা হয়ে গেছি। তখন ওই বাড়িতেও গেছে, যা বলতেছে হয় ওরা বের করবেন, নয়তো আপনাদের বাড়ি এখান থেকে আমি উঠাই দিব। পরে বলতেছে ভাই দেখেন, মেয়েটা ডরেয়া আমার বাড়ি আইসা উঠছে, সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটা কোথায় যাবে, ওরা বের করেন, নয়তো আপনাদের খবর আছে। আমারে বের করছে, আমারে বের করতে পারেন, আমার তাই না খুইলা ফেলাইছে, তাই না খুইলা আমার উপরে উঠা জোর জবরদস্তি, এই অবস্থা। আমি তারপরেও বলতেছে কাকা আমি আপনার মেয়ের বয়সী, আপনি আমার সাথে এটা করতে পারেন না। কয় তুই কিসের মেয়ে, তুই আমাদের বাড়ির কোনো মেয়ে না, তুই আমাদের তো পালক মেয়ে, রক্তের কিছু না। তারপর আমি চলে গেলাম ঢাকা। ঢাকা গেলেন কিভাবে? ঢাকা লঞ্চে উঠছি এখান থেকে, তো তখন তো ভাড়া লাগতো না। নিজে নিজে চলে গেছেন? আমি নিজে ওখান থেকে বাসে ওইটা লঞ্চে চলে গেছি ঢাকা। নিজের বাপ মায়ের কথা মনে পড়তো না? আমার বাপ মার কথা মনে পড়তো, কিন্তু আমি তো চিনতাম না কই থেকে কই নিয়ে গেছে, আমি তো কিছুই চিনি না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওর বাবারও তো আয় ছিল, ওর মায়েরও তো আয় ছিল, ওর ভাইটা পড়তো মাদ্রাসায়, তাহলে একটা মেয়েকে কি মানুষ করার মতো ওদের সামর্থ্য ছিল না? ওর ভাষ্য অনুযায়ী বাবা কিন্তু করতেন, ওর কথা অনুযায়ী অনেক ছিল। সেই অর্থে একজন পানকারী বা একজন
তো কি করতে পারেন? তার সন্তানকে বিক্রি করে দিতে পারেন। অস্বাভাবিক কোনো ঘটনা না, এর আমার চেয়েও মার ভয়ঙ্কর ঘটনা। অজান্তে করছে। এবং এটা ফ্যাক্ট হচ্ছে ওর মা তখন বাড়িতে ছিল না, এটা হচ্ছে বিষয়। তো এই জায়গাটাই আমাদের সবচাইতে ক্রুশিয়াল পয়েন্ট। ঢাকায় চলে যাওয়ার পরে ওনার কাছে যাই। সাথে পরিচয় হয় কিভাবে? পালক বাবা যে না, আপনার সাথে ঢাকায় আসার পরে পরিচয় হলো কিভাবে? ওখানে চলে যাই আমি, আচ্ছা, আম্মা আমাকে ঠিকানাটা লেখা দিচ্ছে। হ্যাঁ, তার মানে থাকতো হচ্ছে ঢাকাতে। ঢাকা ওই যে আদম যে জুট মিল ওখানে থাকতো। আপনার বাবার বন্ধু ছিল। হ্যাঁ। আপনাকে পালক দিয়েছে কার কাছে তাহলে? ইদ্রিসের কাছে। রাইট, আপনি আসলেন। হ্যাঁ, ওকে, আসার পরে উনি ডিউটিতে চলে যায়। তো সারাদিন তখন আমি আস্তে আস্তে বড় হইতে লাগি। আপনি তখন পালক বাবার কাছে থাকতেন? আপনি থাকতে লাগলাম বলতে একদিন থাকছি ভালো, 2 দিনের দিন উনি কি করছে আমার উপরে আমার ফেলছে, আমি ঘুমাইতে। এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। ওনার পালিত বাবার নাম এসছে, পালিত বাবার ফ্যামিলির বিভিন্ন জন লোকের নাম এসছে। যেহেতু একটু সামাজিক অসম্মানের বিষয়, সেই অর্থে আমরা এই অনুষ্ঠানে তাদের নামগুলো মিউট করছি। এবং যেহেতু এই অনুষ্ঠানটা ইনভেস্টিগেটিভ না, যাদের নাম এই কথাগুলো আসছে এবং তাদেরকে আমরা প্রশ্ন না করে একজনের বক্তব্য আমরা কোনোভাবেই, আপনারা মিডিয়া পলিসির এথিক্স অনুযায়ী এটা প্রচারযোগ্য নয়। কিন্তু একটা সন্তান কিভাবে অ্যাবিউজ হতে পারেন সেটা তো আমাদের সমাজের নতুন কিছু নয়। সুতরাং ওনার বক্তব্যে আসলে আমরা কাউকে অ্যাকিউজ করব না, বাট উনি যেই পরিবেশের মধ্য দিয়ে গেছে সেই পরিবেশটা আমরা ফিল করার চেষ্টা করব যে একটা সন্তানের উপরে যদি বাবা মায়ের আশ্রয় না থাকে, বাবা মায়ের মানে প্যারেন্টাল গাইডেন্স যদি না থাকে, তাহলে এই সন্তানটা কতটা ভার্নারেবল জীবনযাপন করতে পারে এবং একটা মেয়ে সন্তান কতটা ভার্নারেবল জীবনযাপন করতে পারে, এটা আজকের এপিসোড থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সেজন্যই আমি ওনার বক্তব্য যতটুকু যেভাবে শালীনভাবে প্রচার করা যায়, ওনাকে বলার আমি ফ্লোর দিয়েছি, উনি ওনার মতো করে বলছেন, কিন্তু আমি শালীনভাবে যতটুকু প্রচার করা যায় অতটুকুই প্রচার করছি। আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। তো এখন কথা হলো, সাহেবকে তো আপনি বলতে পারতেন যে আমার বাবা কই, কারণ আপনার আপন বাবার বন্ধু ছিলেন। হ্যাঁ, বন্ধু ছিল। আমি আমার বাবার খবর আমি জানতে চাইছি, উনি বলছে যে এখান থেকে উনি চলে গেছে। এই খুঁজে বের করা সম্ভব এখন? আপনি জানেন গেছে, মারা গেছে, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, চাচা ওরা বেঁচে নাই, সবাই বেঁচে আছে। তো ওদেরকে ধরে বের করা যায় না আপনার আপন বাবাটা? এই জন্যই তো গেছিলাম ওখানে। আচ্ছা, ওনারা কেউ কিচ্ছু বলতে পারে না। তারপরে আপনি ওখান থেকে কি করলেন? এই ঢাকাতে আসার পরে ছিলেন আপনি? আসার পরে ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, আমি বুঝতে পেরেছি আপনার সাথে। আমি আর ওই ভালগার বিষয়গুলোতে যেতে চাচ্ছি না, না। আমার হাজবেন্ডও সব জানে। হ্যাঁ, ঠিক আছে। হাজবেন্ডের কাছে বলছে, ওই বাড়ির মানুষই বলছে। তারপরে কি হলো? আপনি ওখান থেকে বের হয়ে গেলেন? ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ওখানে তার বের হই নাই। তো আমাকে শিকল দেওয়া বাইদা রাখা হইতো, বলে আমি নাকি পাগল। এই ঢাকাতে? হ্যাঁ, আমার বাবা আদম যে জুটমেল, উনি আমার সাথে এইসব করতে চাইতো। আমি মানুষের কাছে যদি বলতে যাইতাম, এই জন্য বলতো আমি নাকি পাগল, আমাকে মানে ভূতে আসর করছে, এরকম কিছু একটা। আমাকে শিকল দেওয়া বাইদা রাখা হইতো। তো ওখানে নামে একটা ছেলে ছিল, ছেলে বলতে আমার আঙ্কেল, তখনকার ছেলে ছিল, আমার আঙ্কেল ছিল তখনকার। তো ওই লোকটা বলতো, ভূতে ধরলে আপনি চিকিৎসা করেন, আপনি বাইদা রাখতেছেন, মেয়েটাকে অত্যাচার করতেছেন না। পরে বলে আপনি বেশি বুঝেন না, আপনারা তো বোঝার দরকার নাই, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করতেছি। প্রত্যেক দিন রাত্রে এরকম করতে চাইতো। প্রত্যেক দিন রাত্রে বলতো, না নাই করলে কিন্তু তোর আমি মাইরা গাঙ্গে ভাসাই দিব, ওই করবো এই করবো। তো যে জিনিস হবে না, যে জিনিস হবার না পারবে না, সেই জিনিস জোর জবরদস্তি করা তো আর হয় না। তখন আমি ওখান থেকে পালায় চলে আসছি। পালায় চলে এসে আবার বাড়িতে আসছি। কার বাড়ি? ওই পালক মার বাড়ি। বলছে আমার বাবা মার ঠিকানা দেন, আমি আপনাদের সাথে থাকবো না। পরে বাবা মার ঠিকানা তো নাই, ওরা তো তোরে স্ট্যাম্পের উপরে সাইন করে 10,000 টাকা দিয়া বিক্রি করে তোর বাপের চলে গেছে। স্ট্যাম্পটাও আমাকে দেখাইছে। আমি তখন যদি বড় হইতাম, তখন আমি স্ট্যাম্পটা আমার সাথে রাখতাম। তখন তো আমার নিজেরই ঠাই নাই। তখন আমি এক বাড়িতে যাইগা, তাদের আবার সন্তানাদি নাই, তাদের বাড়িতে থাইকা কাজ টাজ করি, খাই, চলতেছি। হুট করে একটা নানু আমাদের বাড়িতে আসছে। ওই নানু আমারে দেখছে, দেখার পর আমার খুব পছন্দ করছে। ছোটবেলায় খুব সুন্দর ছিলাম, চিকন চাকন। আমার আম্মা ওনার হাতে পায়ে ধরে বলতেছে, যদি কোনো বাসা পান আমার মেয়েটারে ভালো একটা বাসায় দেওয়ার চেষ্টা করেন। আমি তো আরে পালতে পারলাম না, আমি বিছনায় পড়ে গেছি গা। আপনি যে বাড়িতে থেকে কাজ করতেন সেই বাড়ির? না, আমার পালক মার কাছে। তখনও পালক মায়ের সাথে যোগাযোগ ছিল আপনার? হ্যাঁ, মানে একই বাড়ি। তখন নানুর ছেলের বাসায় নিয়ে আসলো ফার্ম গেট। তো নিয়ে আসার পরে ওই ছেলের বিয়ে, আমার আবার এমন জ্বর আসছে, টাইফয়েড জ্বর হয়েছে। আমার বারান্দায় শোয়ায় রাখছে। বিয়ে টিয়ে শেষ, বিয়ে হওয়ার পরে এখন নানুর ছেলের বউ আমাকে রাখবে না, ছোট, কাজ করতে পারি না, রাখবে না। তো নানু কি করছে, নানুর মেয়ের বাড়িতে, জামালপুর মেয়ের বাড়িতে নিয়ে গেছে। মেয়ের নাম
তখন আমি আস্তে আস্তে বড় হয়ে যাইতাছি। আমি আর বিস্তারিততে না যাই, আমি কয়েকটা কোশ্চেন করি আপনাকে। জি। আপনি কি এই পরিবারের সাথেই বড় হয়েছেন, নাকি এই পরিবার থেকে আপনি বের হয়ে গেছেন? এই নানুর না, পরিবার এখান থেকেও বের হয়ে গেছি। এখান থেকেও বের হয়ে গেছেন? হ্যাঁ। এখান থেকে বের হয়ে আইসা আমি ফার্ম গেট আসছি। আচ্ছা। ফার্ম গেট আসার পরে এখান থেকে আমি হারাই গেছি, আর কই যাবো? ও, এখান থেকে আপনি পুরোপুরি হারাই গেছেন? হ্যাঁ, আর তো কোথাও যাওয়ার জায়গা নাই। মানে যে বাসায় নিচে নানু নিচে, যেখানে নিচে মানুষ নিচে। হারাই যাওয়ার পরে আমি ঘুমাইছিলাম। পুলিশ হয়তো ভাবছে ছোট মেয়েরাও কিন্তু খারাপ কাজ করে, 7 বছর 8 বছরের মেয়েরাও খারাপ কাজ করছে। আমাকে এমনি ডাইকা উঠা বলতেছে কি এখানে কি? পরে আমি বলি আমার যাওয়ার জায়গা নাই। আমাকে কেউ টাকা সাধলে আমি টাকা নিতাম না। আমার ভিতরে একটাই ঢুইকা গেছে, টাকা দিয়েও এগুলা করে। পালক বাবার যে বাড়ি, ওখানে টাকা দিয়েও বলছে এই যে টাকা দিলাম আমাকে দে। তারপরে বলতেছে কি ক্ষুধা লাগছে? আমি না খায়া 1 সপ্তাহ না খায়া ছিলাম, রাস্তায় ঘুরছি, যেখানে পাইছি ওখানে ঘুমাইছি, পার্কে ঘুমাইছি। এমনও দিন গেছে কুকুরও আমার সাথে এসে ঘুমাইছে, পাগলের সাথে ঘুমাইছি। 1 সপ্তাহ না খায়া থাকার পরে শুকাইতে এমন হয়েছি আমার মুখ দিয়ে কথা বেরোয় না। পুলিশ আঙ্কেল আইসা যখন আমাকে বললো কি ক্ষুধা লাগছে, এত চিৎকার বেড়ে আমার কান্দন আসছে। আমি বলতে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। খিদা, আমি টাকাও ডরে কারো কাছে টাকাও চাই না, যদি আমার কাছে এই জিনিসটা চাই বসে। এই জন্য আমি কারো কাছে আমি টাকাও চাই নাই, কোনোদিন ভিক্ষাও করি নাই। যদি বলে যে তাহলে আমাকে দিতে হবে। তারপরে উনি বলছে ক্ষুধা লাগছে আসো আমার সাথে, আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা কি মাছের মাথা, রুই মাছ না কি মাছের মাথা, পুলিশদের ভাত, অনেক মোটা মোটা ছিল ভাত। ও, ওনাদেরই ইয়েতে? হ্যাঁ, পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে খাওয়াইছে আপনাকে? নিয়ে আমাকে অনেকগুলা ভাত খাইছি আমি, মাশাআল্লাহ। খাইয়া সাথে সাথে আমার ঘুম ধরে গেছে। মানে ওখানে রাস্তায় তো কোনো মতে ঘুমাইছি, খিদা পেটে, শুধু পানি খায় তো আর ঘুম ধরে না। পরে সাথে সাথে ঘুমাই গেছি, বেঞ্চের উপরে আমার শোয়া রাখছে। পরে বললো তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কই? আমি ওই বাড়ির কোনো ঠিকানাই বলি নাই। আমি বলি আমি হারাই গেছি, আমি জানি না। তারপর ওনারা মিরপুর একটা আশ্রয় প্রকল্প আছে, ওই যে সব মেয়েদেরকে ছেলেদেরকে আগে ওই জায়গায় নিয়ে যায়। ওনারা কি করলো, নিয়ে ওই জায়গায় নিয়ে আমাকে হ্যান্ড ওভার ওনাদের হাতে করে দিল। ওখানে 1 সপ্তাহ রাখছে। ওনারা জিজ্ঞাসা করছে তোমার কোনো গার্ডিয়ান আছে? পরে আমি বলছি আমার এই দুনিয়াতে কেউ নাই। ওই দিন থেকে আমি সব অস্বীকার করা শুরু করলাম যে আমার এই দুনিয়ায় আমার মা যেহেতু আমাকে নিয়ে পালতে পারে নাই, তাহলে আমি কার কাছে যাব হওয়ার জন্য? তারপর থেকে আমি অস্বীকার যে আমার কেউ নাই, বাবা মা কেউ নাই। তারপরে 1 সপ্তাহ দেখলো কোনো গার্ডিয়ান আসে কিনা, না দেখার পরে 1 সপ্তাহ যায়। 1 সপ্তাহ পরে আমাকে কি করলো, চালান করলো কাশিমপুর কারাগার। কারাগার না, কাশিমপুর আশ্রয়ণ প্রকল্প, শুধু মেয়েরা থাকে। আমাকে আলাদা করে রাখলো, যেহেতু আমি শিশু, ওই হিসাবে আলাদা করে রাখলো আমাকে। ওখানে আমি কারোর সাথে কোনো কথা বলতাম না। এক পর্যায়ে এমন হয়ে গেছিলাম, মানে মেন্টালি কেমন যেন আমি অ্যাবনর্মাল হয়ে গেছি। আমি কারোর সাথে কথা বলতাম না, কেউ আমাকে ভাত দিলে খাইতাম, নয়তো খাইতাম না। ওখানে যাওয়ার পর ওখানেও আমার কাজ করাইতো। তারপর ওখানে থাকলাম 7 বছর বয়স, ওইটার ভিতরে আমি ঢুকলাম। বেরোলাম আমার বয়স যখন 12 বছর, তখন আমি বেরোইছি ওখান থেকে, রিলিজ পাইছি। একসময় আমার এত জিদ উঠছে যে সব মেয়েরা ওখানে থাকতে থাকতে আমার একটু চোখ ফুটে গেল না। আমি আবার হাতের কাজ শিখছি, লেখাপড়া করছি, মাদ্রাসায় করছি, তারপর ইন্টার পর্যন্ত পড়ছি, সবকিছু করছি। মাদ্রাসায় হাফেজি হিসাবে পড়ছি। মুখস্থ করতে পারছেন কিছু? এক পারা মুখস্থ করতে পারছি, পুরোটা কমপ্লিট করেনি আর কি। না, পুরাটা করতে পারলে তো ভালোই হইতো। তারপরে বারেক স্যার ছিল, বারেক স্যারে নিজে জিম্মি হইয়া বলল যে আমি জিম্মি, আমি ওরে বের করতে চাই ওনার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। ওনার 3 ছেলে ছিল। পরে আমি তো আর এইসব কিছু জানি না, আমি মুন্না ভাইয়ের সবসময় মুন্না ভাইয়াই ডাকতাম। আমার নিয়ত ছিল আমি জীবনে কোনোদিন বিয়েই করব না। ছেলে মানুষই ভালো না, ঘৃণা লাগতো। ছেলে মানুষ দেখলে আমার ঘৃণা লাগতো, তাদেরকে আমি দেখতেই পারতাম না। বের হইয়া বারেক স্যার আমাকে কি করলো, ওখানে ডিবিএল গ্রুপে চাকরি দিয়ে দিল, হেল্পার, গার্মেন্টসে হেল্পারে চাকরি দিয়ে দিল। চাকরি করতেছি, বিকাল 5টায় ছুটি দিয়ে দেয়, আবার যাইতেছি। আসতে যাইতে আমার একটা বৃষ্টির দিন ছিল, আমার একটা লোকের সাথে পরিচয় হয়ে যায়। না, এইটা না, আমার 2টা ম্যারেড হয়েছে। ফার্স্ট হাজবেন্ড যে, উনি আমাকে বিয়ে করতে চাইলো, আমি বিয়ে করতে রাজি না। জোর জবরদস্তি যেমনিই হোক বিয়ে করছে। করার পরে
6 বছর ওনার ওখানে ছিলাম, একটা মেয়ে সন্তান হয়েছে। সন্তানটা কি আছে আপনার কাছে? আছে, মেয়ে সন্তান আছে। হ্যাঁ। ওই সংসারটা আপনার টেকেনি, এরপরে দ্বিতীয় ঠিক না, হাজবেন্ডের সঙ্গে? ওনারাও এরকম, ওই যে বাবা মা নাই, শ্বশুর বাড়ি নাই, এই নাই সেই নেই, এগুলা বলে ওনাকে অত্যাচার, মায়ের ধর, অনেক কিছু, ঠিক নাই সংসারটা আমার। তারপরে ওনার ওখান থেকে ডিভোর্স নিয়ে নিলাম, উনিও দিল আমিও দিয়ে দিলাম। দেওয়ার পরে ওনার গার্মেন্টসে ইন্টারভিউ দিতে আসলাম। এই যিনি বর্তমান হাজবেন্ড? হ্যাঁ, ওনার গার্মেন্টস ইন্টারভিউ দিতে আসার পরে উনি দেখে আমাকে পছন্দ করে ফেলছে। তখন তো আমি অনেক উঁচা লম্বা হয়ে গেছি গা, বাচ্চা হয়েছে বোঝাই যায় না, চিকন চাকন ছিলাম একদম। তো আপনাকে সমস্ত কিছু দেখে উনি জেনে শুনে বিয়ে করেছে? সবকিছু জানি না শুনে বিয়ে করছে। কত বছরের সংসার আপনার? 12 থেকে 13। ওনার হাজবেন্ডকে ভিতরে নিয়ে আসো। বহুদিন পরে একটা আপন ঠিকানার এপিসোড, পুরো বাংলাদেশ নাড়িয়ে দেওয়ার মতো। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনি বলতে সোশ্যাল মিডিয়াতে আনতে চান কিনা। এরকম অনেক এপিসোড এসছে যেগুলো আমি রেকর্ড করার আগেই আমাকে বলেছে যে না, এগুলো বলা যাবে না। কিন্তু আজকে আমি একজনকে পেয়েছি যে একদম। সালামু আলাইকুম, বসুন। ভালো আছেন আপনি? জি ভালো আছেন। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন, আপনার নিজের গার্মেন্টস? জি। ওকে। উনি আপনার স্ত্রী? জি। আপনি তো জানেন যে উনি কেন আজকে এখানে এসছে, এবং ওনার জীবনের গল্পটা কি আপনি জানেন আগাগোড়া? এবং আপনার অনুমতি আছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাধ্যমে এখানে প্রচার করার জন্য? আপনি জেনে শুনে ওনাকে বিবাহ করেছেন। জি। কত বছরের সংসার আপনাদের? এই সেপ্টেম্বর 1 তারিখে 11 বছর পূর্ণ হবে। মাশাআল্লাহ। তো সাধারণত এরকম আপনার মতো স্ট্যাটাসের জায়গায় থেকে তো ওকে এইভাবে বিয়ে করা, আমরা তো জানি না এরকম কেস। আমার কিউরিওসিটি থেকে আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি, কিভাবে হলো আসলে? এটা হইলো কি, আসলে অ্যাকচুয়ালি আমার জীবনে কোনো প্রেম ছিল না। আমি বিয়ে করছি, আমার একটা স্ত্রী আছে। হ্যাঁ। আমার জীবনে কোনো প্রেম ছিল না, কিন্তু ওকে যেদিনকে দেখি সেদিন থেকে আমার মনে হয় ওই একটা অভাব, ওই অভাবটা আর কি ওর কাছ থেকে আমার মানে একটু পাওয়া। আচ্ছা, তো আপনার প্রথম স্ত্রীকে আপনি এটা বিষয়টা জানিয়েছিলেন নাকি ওখানে সমস্যা? না, জানাই নাই, পরে জানছি আর কি। এত সমস্যা হয়নি কোনো পারিবারিকভাবে? সমস্যা তো হওয়ারই কথা। সমস্যা টুকটাক তো থাকবে এটা আর কি। ওকে। তো আমার খুব ভালো লাগছে আপনি খুব বোল্ড, মানে ওকে নিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি আমার এরিনাটা জানেন, আমার সামাজিক যোগাযোগ জানেন, জেনে শুনে আপনি কল দিছিলাম এখানে, কিন্তু আমি পরে রেসপন্স পাইনি বিদায় আমি আর যোগাযোগ করিনি। ওর বাবা মাকে কতটুকু মিস করে? ওর বাবা মাকে মিস করে আসলে ওটা তো ওর মনের কথা, কিন্তু আসলে সবার সাথে চলে, আনন্দ করে, দৌড়ায়, ইটি করে, ওটা ভুলেই থাকে ম্যাক্সিমাম সময়। কিন্তু আমি ভুলা থাকি না। মানুষ যখন বলে না, ওটা মনের কথা, মনে চাই না, মানুষ যখন বলে তখন খুব কষ্ট পায় আর কি, যে আমার পৃথিবীতে কেউই নাই আমার বাবার দিক থেকে। এটা কেমন মানে নিজের কাছে অনেক মানে অনেক কষ্ট বোধটা করে আর কি। যখন বাবার মা থাকে, বাবা একটু রাগ করি, তখন ও ফিল করে যে আজকে রাগ করছে, দৌড় দিয়ে বাবার কাছে যাইতাম, মার কাছে যাইতাম, কথা বলতাম। ছেলে মেয়ে আছে আপনাদের? জি, একটা মেয়ে কন্যা। মেয়ে কন্যা, বয়স কত ওনার? 1 বছর 2 মাস। ও আচ্ছা। তো আমি ওর ছোটবেলার গল্প যতটুকু জেনেছি, এটা তো খুব লোমহর্ষক এবং এটা খুব ভয়ঙ্কর। বিশেষ করে এরকম একটা বাচ্চা প্রতি রাতে প্রতিদিন 7 বছর পর্যন্ত, এটা তো ট্রমার মধ্যে চলে যাওয়ার কথা। ভয়ঙ্কর। এটা হলো শিশু নির্যাতন হয়েছে ওর উপরে অনেক, এটা জানছি খুব রিসেন্টলি। আমি ওর বাবা পালক বাবা মরার পরে জানলাম, আমি আগে জানতে পারি নাই। তো এটা এজেন্ট করে রাখছে, লজ্জার ব্যাপার। এই জন্য আজকে যদি ওর বাবাকে পাওয়া যায়, আপন বাবাকে পাওয়া যায়, আমরা কি ওর আপন বাবাকে, আপনি আপনার আপন বাবাকে কি করবেন? মানে আপনার আপন বাবাকে যদি পাওয়া যায়? আমি তাকে শুধু এইটুকু জিজ্ঞাসা করবো, যদি পালতে না পারতেন তাহলে মাইরা ফেলতেন আমাকে। কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? এখন নষ্ট নেই আলহামদুলিল্লাহ। ওনার মতো লোক যে আমাকে এত ভালোবাসবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই। কি বলবো, আসলে স্পিচলেস হয়ে গেছি আমি। আপনি একটা অসাধারণ কাজ করেছেন। আমার পালক মা যখন মারা যায়, ওনার হাতে আমার হাতটা রাখা বলছে আমার মেয়েটা অনেক কষ্ট করছে। সাথে যোগাযোগ ছিল পালক মায়ের সাথে? হ্যাঁ। তো ওর পালক মার কাছ থেকে বের করা যায়নি ওর বাবাদের তথ্য? উনি বলছে যে আমি তো কিছু বাবা জানি না, আমি তো অসুস্থ বাসায় থাকি, আমার কাছে কোনো কিছু তথ্য মতো কিছুই নাই। ও। তো এরপর ওর বাবার জন্য জিজ্ঞাসা করি, বলে আমার কাছে ঠিকানা নাই, ওনারা তো কোথায় চলে গেছে আমি জানিও না। বাবাও দেয় নাই? না, দেয় নাই, কেউ দেয় নাই, কেউ না। আমি ওটা নিয়ে আর কোনো করি নাই, যেহেতু এরকম আমার কাছে ফোর্স করে নাই। আমাকে ফোর্স করলে আমি না একটু ফোর্স করতাম। আমি অনেকবার বলছি এমডি আপনি ইচ্ছা করলে একটু পারবেন, আপনার টাকা পয়সার অভাব নাই, ইচ্ছা করলে। উনি গ্যারাজই দেয় নাই। এখন আমি নিচে নামছি স্যার, আমি আপনাকে অনেকবার মেসেঞ্জারও কিন্তু লিখছি। ব্যাপারটা আলাদা আর কি। ওনার সাথে কথা বললে ব্যাপারটা আলাদা। তারা বলে যে আমাদের কাছে কোনো লিখিত কিছুই নাই বা ঠিকানা জানি না, কিছু দেয়নি না? হ্যাঁ, কিছুই দেয় না। আপনার আপন বাবার নাম কি? কাশেম। কাশেম। আপনার ভাইয়ের নাম হাসান। হাসান। আপনার মায়ের নাম হাসি হতে পারে? আপন মা হতে পারে, কি পারে না আমি জানি না, আমার এই কাশেম সাহেব নারায়ণগঞ্জ আদমজি জুট মিলে চাকরি করতেন। জি। এই কাশেম সাহেব, এবং ওর কথা অনুযায়ী জুয়া খেলতেন, মদ্যপান করতেন ছোটবেলায়, ওর যে মেমোরি আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন কথা হচ্ছে এই গ্রুপটা খুব বেশি বড় হওয়ার কথা না। যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন,
ওর বয়সটা এখন বর্তমানে আমরা বলছি 30 বছর, যদি এটা কম বেশি প্লাস মাইনাস করে যদি আজ থেকে এটা ধরেন আপনার 30 বছর যদি হয়, বন্ধ হয়ে গেছে 2000 সালে বন্ধ হয়ে গেছে। এটা আরো ধরেন আরো প্রায় 8 বছর আগে শুনছি, আরো 8, 10, 90 ঘটনা আর কি। আচ্ছা, তাহলে মূল কথা হচ্ছে যে এই কাশেম সাহেবকে একটু খুঁজে বের করতে হবে। ওনার বাড়ি হচ্ছে বরগুনাতে, উনি বলেছেন ওনার গ্রামের বাড়ি হতে পারে বরগুনা, পটুয়াখালী মিসিং দুইটা হতে পারে। সো এই গ্রুপগুলোতে একটু শেয়ার করতে হবে, কিংবা নোয়াখালী মাইজদি একটু শেয়ার করতে হবে। হ্যাঁ, এই হলো বিষয়। এটা খুবই সেন্সিটিভ একটা স্টোরি এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করেন। দুইটা জায়গায় আমি খুব আগ্রহ আমার। একটা হচ্ছে যে সবকিছু জেনে শুনে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার স্ত্রীকে নিয়ে লোক সম্মুখে আসলেন। অনেকেই আসতে চায় না আত্মসম্মানের ভয়ে, আপনি কেন আসলেন? আমি আসছি আসলে কি, ওকে আমি যে কতটুকু ভালোবাসি সেটা ও জানে, যে আমার সমস্ত আত্মীয় স্বজন বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, সবার থেকে আমি আলাদা হয়ে ওর সাথে আমি মিশি। কারণ আগে মানুষের জীবন এবং মানুষ হলো আসল, মানুষের পরে আর কিছু নাই। তো ওর যেহেতু কোথাও কেউ নাই, আর আমি এই জন্য ওর ব্যবহার, ওর একটু দুষ্টামি টাইপের ও, কিন্তু এই জন্যই ওকে বেশি আমি ভালোবাসি। চমৎকার, খুবই চমৎকার। আমি এতদিন পর্যন্ত পেয়েছি যে মানুষ নিজেকে লুকায়, মানুষ আত্মসম্মানের ভয়ে অনেক সময় সত্যের মুখোমুখি দাঁড়ায় না। আজকে একটা ডিফারেন্ট কেস পেলাম। আমি অবশ্যই আমার জায়গা থেকে চেষ্টা করব। আর আপনি কোন গার্মেন্টসের মালিক জানি বর্তমানে? আমি ডেনিস নিটওয়ার লিমিটেড। এটা কোথায়? এটা পুরোটার ওনার আপনি? জি। আপনার হাতেই হয়েছে এটা নাকি আপনার? আমার হাতেই, একাই। কিভাবে শুরু করেছিলেন? এক লাইনে যদি একটু গল্পটা শুনি। আমি এটা সম্ভবত 13 সালে এটা চালু করি গার্মেন্টস কি ইন্ডাস্ট্রি। পরিমাণ পুঁজি ছিল আপনার যখন শুরু করেন? তখন আমার 2 কোটি টাকা পুঁজি ছিল। আর এখন এটা কত প্রতিষ্ঠানের মালিক? এখন এটা সর্বমূল্য 250 কোটি টাকার প্রজেক্ট। কত রকমের মানুষ দেখবো। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার বোধহয় মানুষ দেখার শেষ, কিন্তু আজকের এপিসোডে আমি আরো একজন মানুষ দেখলাম। আমার কাছে মনে হয়, ইদানিং মনে হয় যে আমাকে ইনফ্লুয়েন্স করা, আমাকে ইমোশনালি ধাক্কা দেওয়া খুব কঠিন, কারণ আমি এত মানুষের গল্প জানি, এত রকমের গল্প জানি, কিন্তু আজকে আমি নতুন করে ধাক্কা পেলাম। আর কিছু বলার নেই। আপনি অনেক ভালো থাকেন, আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা, এবং আপনার স্ত্রীর জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা আমাদের টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের পারতেই হবে ইনশাআল্লাহ। সো আমরা সবাই মিলে চেষ্টা করি, লাইলি আমরা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন, দেখা যাক আমরা ভাই ব্রাদার যারা আছি তারা আপনার জন্য কিছু করতে পারি কিনা। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।